Hallo, Assalamu alaikum. Guten Tag. Herzlich willkommen zu Noras German Vibes. Ich bin Ayn Kubin Nishat und ich habe mein Studium an der Universität Dhaka abgeschlossen. Daher habe ich mein B1 und B2-Review abgeschlossen. Heute diskutiere ich über B1 Prüfung Vorbereitung. আজকে আমরা বেআইনস এর হরিণ এক্সাম নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আমি প্রথমবার এক্সাম দিয়েই আল্লাহর রহমতে কমপ্লিট করতে পেরেছি, তো আমি নিজে নিজে প্র্যাকটিস করেছি কি কি প্রতিবন্ধকতা আমি ফেস করেছি এবং কিভাবে সেগুলো কাটিয়ে উঠেছি, কি কি স্ট্র্যাটেজি ফলো করলে ভালো নাম্বার পাওয়া যায় হরিণে, সেটা আমি আজকে একটু শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আমি আসলে টাইল ওয়াইজ আলাদা আলাদা ভিডিও নিয়ে আসব, তো ডিসক্রিপশন সহকারে, যে কোন টাইলে কিভাবে করলে বেশি ভালো মার্কস পাওয়া যায়। আজকে আপনাদের আমি একটু সামার ওয়াইজ মানে সামারি দিতে চাই যে কিভাবে হোল একটা প্রিপারেশন আমরা নিতে পারি হোরেনের পরে। যেহেতু মানে আমাদের কাছে বলতে গেলে বাঙালিদের কাছে কিনা জানি না, যে ফরেন লেজেন্ড এক্সামটা অনেক বেশি টাফ মনে হয়। আম, মানে স্প্রেশন শ্রাইবেনে সবাই পাশ করে ফেলে, কিন্তু ফরেন লেজেন্ডে গিয়ে বারবার বারবার এক্সাম দিতে হচ্ছে। সেটা অনেক ক্ষেত্রে অনেকে এক্সাম দিতে গিয়ে অনেক বেশি পেনিকড হয়ে যায়। সেটা একটা কারণ তো আছেই। তাছাড়াও আসলে আমরা স্ট্র্যাটেজিটা ধরতে পারি না, আর আমাদের একটু প্র্যাকটিসে ল্যাকিংস থাকে, যে কারণে আসলে আমাদের এই বারবার এক্সাম দিতে হয়। টাকা লস, সময় লস, তারপরে মোটিভেশন লস হয়ে যায় আমাদের। বারবার মোটিভেশন জোগাড় করে তারপরে প্রিপারেশন নিতে হয়। তো আমরা যদি একটু স্ট্র্যাটেজি খাটিয়ে একটু বেশি প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে এক্সাম হলে যাই, আমি আশা করি আল্লাহর রহমতে সবাই প্রথমবারই পাশ করতে পারে। তো প্রথমে আমি একটু হোল সামারি ওয়াইজ বলতে চাই যে আমি আসলে কয়টা এক্সাম দিতাম বা প্রথমে আমি কিভাবে এক্সাম দেওয়াটা শুরু করেছিলাম। আমি আসলে সিট পাওয়ার পরে গিয়ে এক্সাম প্রিপারেশনটা শুরু করি। আগে টুকটাক দিতাম, বাট অতটা সিরিয়াসনেস আসতো না যে এক্সাম আছে, আমার অনেক বেশি প্রিপারেশন নিতে হবে, এরকম সিরিয়াসনেসটা আসতো না। তো ফার্স্টে কি করতাম আমি, যখন হরেন এক্সাম দেওয়াটা শুরু করলাম, প্রথমে যখন আমি দু একটা এক্সাম দিলাম, তখন দেখলাম যে আমার মার্কসটা ভালো আসতেছে না। তখন অনেক ডিমোটিভেটেড লাগছিল যে এক্সাম চলে আসতেছে, কি হবে। দেন আমি আম, বিভিন্ন ভিডিও দেখা শুরু করলাম মোটিভেশনাল কিভাবে করে দেওয়া যায়, কিন্তু প্রপার গাইডলাইনটা আমি কোথাও পাচ্ছিলাম না। তো তারপরে আমার মনে হলো যে আমার একটা মডেল টেস্টে ট্রান্সক্রিপ্ট আছে, তো আমি কেন না ট্রান্সক্রিপ্ট সহকারে পরীক্ষাটা দেওয়া শুরু করি। তো প্রথমে আমি একটা মডেল টেস্ট নিতাম। প্রথমে যেহেতু ট্রান্সক্রিপ্ট সহকারে আমি এক্সামটা দিতাম, তো তখন আমার আসলে অনেক বেশি টাইম লাগতো। টাইম লাগলেও যখন আপনি ট্রান্সক্রিপ্ট সহকারে পরীক্ষাটা দিবেন, সেটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন আমি করতাম যে, ধরেন আমি একটা হরেন নিলাম, হরেনের টাই লাইন্স দিলাম, টাই লাইন্স দেওয়ার পরে আমি অ্যান্সার মিলাইতাম যে কয়টা হয়েছে কয়টা হয়নি, যে কয়টা হয়নি ওই কয়টা কেন হয়নি, সেটা আমি আবার কোয়েরেন্টটা শুনতাম, সাথে আমি ট্রান্সক্রিপ্টটা সামনে ওপেন করে নিতাম, ট্রান্সক্রিপ্টের সাথে মিলাইতাম যে আমি আসলে কোন ওয়ার্ডটা ধরতে পারিনি, কেন আমার অ্যান্সারটা রং হয়েছে, সেটা প্রথমে বোঝার চেষ্টা করতাম। এভাবে আমি 10-12টা এক্সাম দিলাম। দেন আমার মনে হলো যে না, আমি এখন ট্রান্সক্রিপ্ট ছাড়া এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার্ড, এতটুকু কনফিডেন্স চলে আসলো। দেন আমি নর্মাল টাইমে এক্সাম দেওয়া শুরু করলাম, 37-38 মিনিটের যেগুলো, যেমন টাইল আইন্স এবং টাইল ফিয়ার গিয়ে দুইবার বলে। তো সেভাবে দেয়া শুরু করলাম। এভাবে আমি 10-12টা 15টার মতো দিলাম। দেন আমার মনে হলো যে এতবার বলতেছি, এতগুলো পরীক্ষা দেওয়ার পরে মার্কসও ভালো আসতে শুরু করলো, কনফিডেন্সও বাড়া শুরু করলো। তো দেন মনে হলো যে আসলে এত টাইম নিয়ে আমার এক্সাম দেওয়াটা টাইম লস হচ্ছে, আমার প্রতিদিন আরো বেশি এক্সাম দিতে হবে। তো
তো তখন মনে হলো যে ইউটিউবে অনেক মানে হরেন মডেল টেস্ট পাওয়া যায় যেগুলো হচ্ছে আম, একবার বলে, আইনমাল বলে। উম, তো একবার বলার কারণে কি হয়, সেটা অনেক কম টাইমে হয়ে যায়, 18-20 মিনিট 22 মিনিটে একটা মডেল টেস্ট শেষ হয়ে যায়। তো তখন সেগুলো দেওয়া শুরু করলাম। তো তখন সেগুলো দেওয়ার ক্ষেত্রে যখন আমি দুইবার শুনতাম তখন তো একটু বেশি মার্কস আসতো। যখন আমি একবার শুনে দেওয়ার চেষ্টা করলাম তখন আসলে একটু কম আসা শুরু করলো। কিন্তু তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি আমি সুইট ফর শিট আমি আসলে ডেভেলপ করা শুরু করলাম। সে একবারই আমি আসলে ভালো মার্কস পাওয়া শুরু করলাম। দেন তো আমার কনফিডেন্স সুপার হাই হয়ে গেল। তো দেন আমি আসলে এই একবার শুনেই এক্সাম দেওয়ার প্রিপারেশন নিতে থাকলাম। এবং পরীক্ষা দেওয়ার মানে যেদিন আমার এক্সাম ডেট ছিল তার আগে পর্যন্ত আমি একবারই এক্সাম শুনে এক্সাম দিয়ে গেছি। তো এটার একটা প্লাস পয়েন্ট কি হচ্ছে, যে এক্সাম হলে তো আমরা আসলে টাইল আইন্স অ্যান্ড টাইল ফিয়ার হচ্ছে দুইবার শুনতে পাচ্ছি। তো আমাদের যখন একবার শুনে এক্সাম দেওয়ার অভ্যাসটা হয়ে যাবে তখন হচ্ছে আমাদের মানে পরীক্ষার হলে যে আমাদের সেকেন্ড টাইম বলবে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ আমাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে একবার এক্সাম দেয়, একবার শুনে এক্সাম দেয়, সেকেন্ড বার যখন বলবে সেটা আমাদের কাছে অনেক প্লাস পয়েন্ট, আমরা ভালোভাবে অ্যান্সারটা বের করতে পারবো। তো এভাবেই আমি এক্সাম দিতাম হরেন। তো মনে হয় যে এভাবে যদি কেউ স্টার্ট করে হরেন এক্সাম, মানে বাসায় প্র্যাকটিস করার, নিজে নিজে প্রচুর মডেল টেস্ট দিতে হবে। মেইন কথা হচ্ছে প্রচুর টাইম দিতে হবে এবং সাথে প্রচুর মডেল টেস্ট দিতে হবে। যে আমি 20-30টা মডেল টেস্ট দিয়ে গেলাম, হরেনে আমি পাশ করে ফেলবো, এটা আসলে না। আপনি মানে টার্গেটে রাখবেন 50-60-70টা আপনি মডেল টেস্ট দিয়ে যাবেন। তাহলে ইনশাল্লাহ আপনার টাইম লস হবে না, টাকাও লস হবে না, মোটিভেশন লস হবে না, কোনোটাই লস হবে না। প্রথমবারই আপনি ইনশাল্লাহ পাশ করে ফেলবেন। আর এক্সাম হলে গিয়ে আসলে প্যানিক করার কিছু নাই, রিল্যাক্স থাকবেন। যে যা প্র্যাকটিস করার আমি আসলে বাসায় করে আসছি, আমার যতটুকু বেস্ট দেওয়ার আমি ততটুকু আমি বাসায় এক্সামে দিয়ে আসছি, বাসায় বসে প্র্যাকটিস করে আসছি। এর থেকে বেশি আমার আসলে করার কিছু নাই, এখন বাকিটা যা আল্লাহ করেন সেটাই হবে। রিল্যাক্স থাকবেন, হরেন শুনে বোঝার চেষ্টা করবেন। আর অবশ্যই হরেনের আপনি সব ওয়ার্ড কখনোই বুঝতে পারবেন না, কখনো বুঝতে চেষ্টা করা উচিত না। কারণ আপনি যদি প্রত্যেক ওয়ার্ড বুঝতে চান তাহলে আগের ওয়ার্ড বুঝতে গিয়ে পরের ওয়ার্ড আপনার মিস হয়ে যাবে। তো আপনার যেটা প্রয়োজন, যেহেতু আপনি যখন কোশ্চেন করবেন হরেনের, যেমন আমরা টাই লাইন্স দেখি, তাই লাইন্সে তো আমরা জানি 10টা কোশ্চেন থাকে। মানে 5টা ভাগ থাকে, 5টা হরেন আমাদের শোনানো হয়। প্রত্যেকটা টেক্সটে হচ্ছে 2টা কোশ্চেন থাকে, 2টো ফ্রাগে থাকে, একটা হচ্ছে রিস্টিস ফালস আর একটা হচ্ছে অপশন থাকে আবেসে। আবেসের ভিতর আমাদের দাগাতে হয়। তো আমরা তো প্রথমে কোশ্চেন গুলো পড়বো, খুব ভালোভাবে আমাদের কোশ্চেন গুলো পড়বো। যেহেতু বাসায় বসে আমরা অনেক মডেল টেস্ট দিব, তো আমাদের এই পড়ার অভ্যাসটা অনেক বেশি বেড়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি এই কোশ্চেন গুলো পড়ে ফেলতে পারবো। তো এক্সাম হলে যে আমাদের কোশ্চেন পড়ার জন্য যে সেকুন্ডেন দিবে, যে কুন্ডেন দিবে, তার ভিতরে আমরা খুব রিল্যাক্স, মানে রিল্যাক্সে কোশ্চেনটা পড়ে ফেলতে পারবো। কোশ্চেনটা পড়ে বাসায় বসে যখন প্র্যাকটিস করব তখন আমরা চেষ্টা করব যে কিওয়ার্ড গুলো দাগাই ফেলার। যেমন এখানে ধরেন আমি কিওয়ার্ড হিসেবে নিলাম ফিয়ারুম ড্রাইসিসেন্ট। যেমন এই ফিয়ারুম ড্রাইসিসেন্ট, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তারপরে এখানে হচ্ছে গিয়ে আনগেবট থাকবে, ফোরেনে আমাদের আনগেবট শুনতে হবে। তারপরে সে আনগেবট নেক্সট ভোকে থাকবে, আহ নাকি নক স্টিল আছে, বর্তমানেও আছে, এরকম। মানে আমাদের কোশ্চেন পড়ে বুঝতে হবে যে আমি আসলে কোন ওয়ার্ডটা হরেনের ভিতরে মানে বুঝতে যাচ্ছি। তো আমাদের সেটা খেয়াল করে হরেনের ভিতরে বুঝতে হবে। আর যেহেতু আমরা অনেক 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 বেশি মডেল টেস্ট দিব, তো কোনো একটা হরেন শুনলে একটা সামারি আমাদের মাথার বিষয়ের ভিতর গেঁথেই যাবে। আর সাথে আমাদের বুঝতে হবে এই কিওয়ার্ড গুলো, কিওয়ার্ড গুলো বুঝে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। যে আনগেবট দিয়েছে সেটা নেক্সট এভোকেতে আনগেবট দিবে নাকি বর্তমান সময়ে আনগেবটটা চলতিছে, সেটা আমাদের হরেন শুনে বুঝতে হবে।
আর টাইল আইন্সের সব থেকে মজার বিষয় হচ্ছে যে প্রথম যে কোশ্চেনটা রিস্টিস ফালস, সেই কোশ্চেনটা হচ্ছে হোরেনের আপনি প্রথম দিকেই পেয়ে যাবেন। আর এই সেকেন্ড কোশ্চেনটা আপনি তারপরে পাবেন আর কি, বলা যায় আর কি, ক্রমান্বয়ে থাকবে। প্রথমে বৃষ্টির ফালসটা চলে আসে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। দু এক ক্ষেত্রে হচ্ছে আপনার বুঝতে সমস্যা হতে পারে, দু একটা তো একটু বেশি ক্রিটিক্যাল থাকবেই, না হলে সেটাকে তো আর এক্সাম বলা যায় না। তো আপনি প্রথমে হচ্ছে বৃষ্টির ফালসটা বোঝার চেষ্টা করবেন, যেহেতু দুইবার বলবে, বাসায় বসে আপনি একবার শুনে এক্সাম দেওয়ার প্রিপারেশন নিয়ে গেছেন, তো দুইবার যেহেতু বলবে আপনার প্লাস পয়েন্ট। প্রথমবারে আপনি হচ্ছে হয় রিস্টিস ফালস কারেক্ট করে ফেলবেন, না হলে সেকেন্ড ফ্রাগেটা কারেক্ট করে ফেলবেন, যেটা আপনি ধরতে পারবেন খুব ভালোভাবে প্রথমবারে। যেহেতু দুইবার বলবে, সেটাকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাবো। তাহলে কি হচ্ছে, প্রথমবারে যদি একটা কোশ্চেন কমপ্লিট করে ফেলতে পারেন, পরের বার পড়ে শোনার সময় শুধু আরেকটা ফ্রাগের উপরেই আমরা কনসেন্ট্রেশন করতে পারবো, যে না, আমার ওই কোশ্চেনটার অ্যান্সারই খুঁজে বের করতে হবে, এখন আর আমার রিস্টিস ফালসের দরকার নেই, আমি শুধু মানে অপশন যেটা আছে আবেসে, এটার ভিতরে যেটা আছে সেটা অ্যান্সারটা আমার খুঁজে বের করতে হবে। তখন আপনি হচ্ছে একটার উপর ফোকাস করতে পারবেন, আপনি আরো মানে অ্যান্সারটা ভালো কারেক্ট করতে পারবেন। এরকম ভাবে একটু করলে হচ্ছে কি বেশি কারেক্ট করা যায়। যেমন টাইল আইন্সে 10টার ভিতরে আপনি যদি 7টা 8টা কারেক্ট করে ফেলতে পারেন, তখন হচ্ছে সেটা আপনার রেজাল্টের ক্ষেত্রে সব থেকে বেশি মানে মানে পাশ করার ক্ষেত্রে আপনাকে আগে নিয়ে যাবে। কারণ যেহেতু আমাদের 100-এ 100 পাওয়ার কোনো দরকার নেই, 60 পেলে আমরা পাস। তো সেখানে হচ্ছে 18টা কমপ্লিট করতে হবে, এখানে যদি আপনি 8টা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার আর বাকি কি থাকে, 10টা বাকি থাকে। 3টা টাইল আছে আরো, সেখানে 10টা কমপ্লিট করা আপনার জন্য অনেক বেশি রিল্যাক্সিং হয়ে যাবে। তো প্রথমটায় আপনি যেহেতু দুইবার বলবে, সেটাকে আমাদের অনেক বেশি কাজে লাগাতে হবে। এভাবে প্রত্যেকটা হচ্ছে গিয়ে মানে বৃষ্টির ফালসটা হচ্ছে কোশ্চেনের প্রথম দিকেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা আমরা খেয়াল করে প্রথমবারই কারেক্ট করার চেষ্টা করব, যদি না পারি তাহলে সেকেন্ড ফ্রাগেটা কারেক্ট করার চেষ্টা করব, যেন দ্বিতীয়বার যখন হরেনটা বলবে, তখন যেন আমাদের একটা কোশ্চেনের উপর ফোকাস করার ইন্টেনশন থাকে, যে সেকেন্ড বারে আমি শুধু একটা কোশ্চেনে ইন্টেনশন মানে ফোকাস করব, তাহলে সেটা কারেক্ট হওয়ার চান্সটা বেশি থাকে। এভাবে একটু টাইল আইন্সটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রথম ভারী হয় বৃষ্টিস ফার্স্ট দাগাই ফেলবেন, না হলে হচ্ছে যে অপশন থাকবে যে কোশ্চেনটা সেকেন্ড কোশ্চেন, সেটা দাগানোর চেষ্টা করবে, এবং সেকেন্ড হোরেনের জন্য হচ্ছে একটা ফ্রাগে রেখে দিবেন। তাহলে হচ্ছে আপনি রিল্যাক্সে কোশ্চেনটা দাগাতে পারবেন, এবং মার্কস অবশ্যই আশা করি সেক্ষেত্রে অনেক বেশি আসবে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, যে কোশ্চেনে থাকে নাম্বারে, মেয়ারে, কিন্তু আহ, যে হোরেন বলতিছে ওখানে টেক্সটে বলতিছে। যেমন ধরেন আমি একবার মানে এক্সাম দিতে গিয়ে বাসায় বসেই এরকম একটা কোশ্চেন পেয়েছি যে মানে বাসটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টায় আসবে, তো ওখানে অপশনে ছিল হচ্ছে হাফুন্ড আইনওয়ার। তো কিন্তু আহ, ওখানে বলতেছিল হরেনে, বলতেছিল 69 মিনিটে। তো এটা বোঝাটা অনেক টাফ হয়ে গেছিল। পরে যখন আমি ট্রান্সক্রিপ্ট সহ দেখতে গেলাম, তখন দেখলাম যে আসলে ওখানে 69 মিনিটের, 69 হচ্ছে 90 মিনিট, 90 মিনিটে 1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু এখানে লেখা ছিল হাফ আইনওয়ার। তো এইটা বুঝতে এরকম সমস্যা হয়ে যায়। তো যেটা বললাম আমি প্রথমে, আপনি যদি একটু ট্রান্সক্রিপ্ট সহকারে দেখেন, আর বিশেষ করে এই নাম্বারগুলো এরকম বেশিরভাগ ক্ষেত্রে অনেক বলে থাকে, তো এই নাম্বারগুলোর ক্ষেত্রে আমাদের একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, যে আসলে এই নাম্বার বলতিছে না টেক্সটে বলতিছে, এগুলো আমাদের একটু খেয়াল করে শুনতে হবে। এখন আসি আমরা টাইলস ওয়াই। ফরেনের টাইলস ওয়াইটা একটু আসলেই কঠিন। কারণ যেহেতু প্রথমে আমরা দুইবার শুনে আসছি টাইলস ওয়াইতে এসে একবার বলবে, এবং টেক্সটটা বেশ খানিকটা বড় থাকে, আর সাথে হচ্ছে ফুল ফ্রাগে থাকে। 5টা কোশ্চেনের
আবার 3 5 15টা অপশন, তার ভিতর থেকে অ্যান্সার খুঁজে বের করা, সেটা একটু টাফ হয়ে যায়। আমার ক্ষেত্রেও টাফ হতো। তো আমি যখন এক্সাম দিতাম তখন মোস্টলি 3টা 4টা হওয়াটা খুব টাফ হয়ে যেত, মাঝে মাঝে হতো, লাকিলি। তো এটা হচ্ছে আপনার টার্গেট রাখতে হবে 3টা। 2টা হলে একটু কম হয়ে যায়, টার্গেট 3টেই রাখা উচিত। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কি করতাম যে 5টা যেহেতু কোশ্চেন, সবগুলো তো আমার পক্ষে একটু টাফ হয়ে যেত, সবগুলোই পড়তাম। কিন্তু যে ফ্রাগেটা আমার কাছে অনেক বেশি ইজি লাগতো, সেই ফ্রাগেটা এবং তার অপশনগুলো আমি খুব ভালোভাবে পড়তাম, যেন এই ফ্রাগেটা আমার থেকে কোনোভাবেই মিস না হয়। তো হরেন যখন শুনতাম তখন হচ্ছে মোস্টলি হচ্ছে যে ফ্রাগে গুলো আমার কাছে বেশি ইজি লাগতো, সেই ফ্রাগে গুলো কনসেন্ট্রেট করার চেষ্টা করতাম। আর টাইলস ওয়াইতে সব থেকে ভালো পার্ট হচ্ছে, যেমন ধরেন আপনাদের এলস নাম্বার কোশ্চেনের অ্যান্সার যাওয়ার পরে, শেষ হওয়ার পরে সলভ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আসবে। কখনোই এলস এর পরে ড্রাইসেন আসবে না, পিয়ারসেন আসবে না। তো মানে ক্রমিক নাম্বার অনুযায়ী আসবে একটার পরে একটা। তো আমি যদি কোনোভাবে একটা ফ্রাগে মিস করে ফেলি, যেমন আমি এলস ধরতে পারলাম না, যেহেতু হঠাৎ করে শুরু হবে, অনেক সময় প্যানিকের কারণে এক্সাম হলে নাও বুঝতে পারি। তো ধরেন আমি একটা ফ্রাগে বুঝতে পারলাম না, তখন আমি ওটাকে একদম স্কিপ করে যাব, আমি সলভ নাম্বারে চলে আসবো, সলভ নাম্বারের অ্যান্সার আসতেছে কিনা সেটা আমি পড়েন শুনে বোঝার চেষ্টা করব যে সলভ নাম্বারের অ্যান্সারটা বলতিছে কিনা। কখনোই আমি সলভ নাম্বারের সময় এলফ নাম্বার খুঁজতে যাব না যে এটা কি হবে, স্কিপ হয়ে গেছে মানে ওটা বাদ, ওটা পরে আমি অ্যাজাম্পশনের মাধ্যমে দিয়ে দিব যে আমি কি বুঝতে পারছি। আমি এলফ নাম্বার স্কিপ হয়ে গেলেই বাদ দিয়ে সলভ নাম্বারের আনসার খুঁজতে থাকবো। না হলে হবে কি, এলফ নাম্বার খুঁজতে গিয়ে আমি সবগুলো স্কিপ করে ফেললাম, তখন সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তারপরে সলভের পরে রাইসেন আসবে। রাইসেন এরকম, ধরেন আপনি একটা বা হাইয়েস্ট হলে 2টা স্কিপ করে ফেললেন, ধরতে পারলেন না, তখন কি হবে? ধরেন আপনি তো বাসায় অনেক প্র্যাকটিস করে গেছেন, তো যেহেতু প্র্যাকটিস করছেন আপনার তো একটা ধারণা আছে, এই পোরেনটা যখন শুনবেন এই গল্পের একটা সামারি আপনার মাথায় চলে আসবে, কোন বিষয়ে গল্পটা বলতেছে, যেহেতু এর থেমাটা উপরে দেয়াই থাকবে, এরকম উপরে দেয়াই থাকবে, সেটা কোশ্চেন যখন আমি পড়বো তখন এটা আগেই পড়ে নিব, তাহলে একটা ধারণা মাথায় চলে আসবে। তারপর যখন আমরা গল্পটা শুনবো, শোনার পরে আপনার একটা গল্পের ধারণা চলে আসবে। দেন আপনি যে কোশ্চেনটা স্কিপ করে ফেলছেন, যেটার অ্যান্সারটা আপনি বুঝতে পারেন নাই, সেই অ্যান্সারটা আপনার অ্যাজাম্পশন, আপনার যে ধারণা গল্প সম্পর্কে, সেই অনুযায়ী যে কোনটা হতে পারে সেরকম দাগায় আসবো। কারণ হচ্ছে আমরা কোনোটা বাদ দিয়ে আসবো না, সবগুলোই দাগায় আসবো, যেহেতু আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। দেন আসি আমাদের মোস্ট ইজিয়েস্ট, টাইল ড্রাই। আমার কাছে মনে হয় টাইল ড্রাইটা সবার কাছেই খুব ইজি লাগে, কারণ টাইল ড্রাই যে কনভারসেশন থাকে ওটা খুব নর্মাল ওয়ার্ড ইউজ করা হয়। যেমন ধরেন এখানে 7টা কোশ্চেন থাকবে, তো 7টা কোশ্চেনের হচ্ছে আমাদের বৃষ্টির ফালস লাগাতে হবে। এখানে সোয়াইপ একজনের ভিতরে গেস্ট রাখা হবে, কনভারসেশন হবে দুজনের মাঝে। হয় সোয়াইপ জামেন থাকবে, ওরার আইন জামেন, ওরার আইন ফ্রাউ থাকবে, ওরার কিন্ডস থাকবে, এরকম থাকবে। তো তারা বুসে কথা বলতে পারে, ক্যাফেতে কথা বলতে পারে, সুগে কথা বলতে পারে, সেটা আগেই বলে দেওয়া হবে যে এখানে লেখাই আছে এটা হচ্ছে গিয়ে ক্যাফেতে কথা বলতেছে তারা। আর হচ্ছে সোয়াই আলচারে ডায়মন্ড, দুজন বৃদ্ধ মহিলা আছে, দুজন বৃদ্ধ মহিলার মধ্যে ক্যাফেতে বসে তারা কথা বলতেছে। তো কি থেমায় কথা বলতেছে সেটা আসলে এখানে ওরকম থাকে না। তো গল্পটা আসলে খুব নর্মাল হয় এবং ওয়ার্ড গুলো খুব নর্মাল ইউজ করা হয়। তো যখন আমরা গল্পটা আগে তো আমাদের কোশ্চেন ফ্রাগে গুলো পড়তে হবে, ফ্রাগে পড়ে আমাদের কিওয়ার্ড গুলো দাগাতে হবে যে আমি কোন কিওয়ার্ড শুনতে যাচ্ছি। এখানে বেশিরভাগ কোশ্চেনই আপনি ওখানে ধরতে পারবেন, যদিও 2 একটা মিস হয়ে যায়। ওই যে সেকেন্ড টাইলস ওয়াইজ যেরকম করেছি, যে গল্পটা শুনে আমার একটা ধারণা মাথায় চলে আসছে বা অ্যাজাম্পশন যেটাই বলেন, তো ওই অ্যাজাম্পশন ওয়াইজ আমাকে দাগাই দিতে হবে যে সে এটা বলতে পারে কিনা বা বলেছে কিনা, যেটা আমার মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় টাইল ড্রাই প্র্যাকটিস করলে আপনারা সবগুলোই বুঝতে পারবেন।
যে কথাবার্তার মধ্যে বলতেছে কিনা, যেহেতু খুব ইজি ওয়ার্ড ইউজ করা হয়। সব থেকে ইজি হচ্ছে টাইল দ্য রাইট। তো এটাই সবাই খুব বেশি মার্কস তোলার চেষ্টা করবেন, যেমন টাইল আইনসে তোলার চেষ্টা করবেন এবং টাইল রাইটে তোলার চেষ্টা করবেন। তাহলে কি হবে, একটু টাফ হচ্ছে, বেশি টাফ হচ্ছে টাইল সোয়াই, কিন্তু তার থেকে একটু কম টাফ হচ্ছে টাইল ফিয়ার। এক্ষেত্রে একটু মার্কস কম উঠে। তো এই দিকে টাইল আইন্স এবং টাইল ড্রাইতে আপনারা বেশি মার্কস তোলার চেষ্টা করবেন, তাহলে কি হচ্ছে ওই দুইটার উপরে প্রেশারটা কমে যাবে। কারণ আপনারও রিল্যাক্স লাগবে, তখন রিল্যাক্সে আপনি টাইল ফিয়ার দাগাতে পারবেন। টাইল ফিয়ারে যত বেশি উঠাতে পারবেন সেটা আপনার জন্য তো প্লাস পয়েন্ট আছে। দেন আসি আমরা টাইল ফিয়ার, যেটা সবার কাছে অনেক সময় হজবরল টাইপের লাগে, কারণ এখানে তিনজন প্যারজন কনভারসেশন করে। কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে, যখন আমরা এক্সাম দিব তখন হচ্ছে এখানে একটা থেমা দেওয়া থাকবে। যেমন এখানে আছে ডেংলিশ, ডেংলিশ in unsere Gesellschaft ja oder nein danke। ডেংলিশ হচ্ছে ডয়েস und ইংলিশ। এখানে বোঝাচ্ছে যে ডয়েস ইম্পর্টেন্ট ওটা ইংলিশ ইম্পর্টেন্ট, যে আগে মুটার স্প্রাকে হিসেবে ডয়েস শিখতে হবে নাকি আগে মুটার স্প্রাকের সাথে সাথে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ শিখতে হবে, কোনটা ইম্পর্টেন্ট। এখানে কে কে থাকে, মডারেটর থাকে, ওটা এন্ড সোয়াই ফ্রাউ থাকবে, ওটার মান থাকবে, ওটার আইন ফ্রাউ আইন মান থাকে। যদি মডারেটর আইন ফ্রাউ আইন মান থাকে, সেক্ষেত্রে একটু বোঝাটা সহজ হয়। তো আমাদের কি করতে হবে, যখন ফোরেন বলাটা শুরু করবে, প্রথমেই তো একটা বাসপেল থাকবে, সেই কোশ্চেনটাই প্রথমে বলে মেনলি। তো হোরেন যখন শুরু করবে তখন মডারেটর হচ্ছে গেস্টদের সাথে আমাদের পরিচয় করাই দেবে, যে এ হচ্ছে আন্না, এ হচ্ছে আন্টন। আন্নাকে যখন পরিচয় করাই দিবে তখন আন্না হ্যালো বলবে। ওই সময় আমাদের ধরে বুঝতে হবে যে আন্নার কণ্ঠটা কিরকম, মোটা পাতলা, কে হচ্ছে আন্না, আমি এরকম বুঝে নিতাম আর কি, যদি দুইজন মহিলা বা দুইজন পুরুষ থাকতো। একজন চিকন গলায় বলতো, একজন একটু মোটা গলায় বলতো। আর মডারেটর তো আমাদের বুঝে নিতেই হবে। আরেকজনের যখন পরিচয় করাই দিবে, ধরেন আন্নার পরিচয় করাই দিল, সে বললো হ্যালো, দেন হচ্ছে আন্টনকে পরিচয় করাই দিবে। তখন আন্টনের সময় আমাদের কণ্ঠটা বুঝে নিতে হবে, তিনজনের কণ্ঠটাই আমাদের বুঝে নিতে হবে যে তিনজনের কার কণ্ঠ কোনটা। তাহলে হচ্ছে এক্সামটা আমাদের জন্য ইজি হবে। যদি কণ্ঠ না ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে এখানে জিরো পাওয়ার চান্স সব থেকে বেশি। প্রথমে আমাদের ফোরেন যখন শুরু করবে পরিচয় করিয়ে দিবে, ইন্ট্রোডাকশন দিবে, তখনই হচ্ছে আমাদের কণ্ঠটা বুঝে নিতে হবে। দেন আগে তো আমরা এই কোশ্চেন গুলো পড়েই নিব, তারপরে হচ্ছে কিওয়ার্ড গুলো দাগাই নিব। কিওয়ার্ডের কোশ্চেনের মানে এখানে যে দেওয়া আছে সেগুলোর বাংলাও বোঝার চেষ্টা করবো যে কি কি বলতেছে, কোন ধরনের। দেন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে মডারেটরের সব থেকে কম থাকে, দুইটা বা একটা, এরকম মডারেটর অ্যান্সার হয়। বেশিরভাগই হয় যে আর দুইজন থাকে, সেক্ষেত্রে একজন একটু বেশি কথা বলবে দেখবেন, আরেকজন একটু কম কথা বলে। তো যেহেতু এখানে দুইটা স্প্রাকে নিয়ে কথা বলতেছে, দেখবেন যে থেমাটা থাকে, কেউ থেমাটার পজিটিভে কথা বলতেছে, কেউ থেমাটার নেগেটিভে কথা বলতেছে। তো আমাদের মানে কনভারসেশন শোনার সময় খেয়াল করতে হবে যে কে পজিটিভে কথা বলতেছে, কে নেগেটিভে কথা বলতেছে। যেহেতু টাইপ ফিয়ার হচ্ছে দুইবার বলবে, প্রথমবারে আমরা চেষ্টা করব যে তিনবার, তিনটা বা চারটা কোশ্চেন মানে দাগাই ফেলার, কমপ্লিট করে ফেলার। তাহলে কি হবে, বাকি যে চারটা কোশ্চেন থাকবে, দুইবার মানে সেকেন্ড বার যখন কোরেনটা বলবে তখন সেটা আমরা ওই বাকি চারটা কোশ্চেনে ফোকাস করব। প্রথমবার সবগুলো কোশ্চেন আপনার ধরতে হবে ব্যাপার সেটা না, প্রথমবারে আপনি তিনটে বা চারটা যে কয়টা ধরতে পারেন সেটাই হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। তারপরে বাকি যেগুলো থাকবে সেকেন্ড বার যখন শুনবো আমরা, তখন আমরা সেটাকে কারেক্ট করার চেষ্টা করব। কারণ একবার যখন শুনেছি তখন একটা অ্যাজাম্পশন মাথায় চলে আসছে, সেকেন্ড বার যখন শুনবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এক্ষেত্রে হচ্ছে দুইটা বা একটা কোশ্চেন খুব বেশি ক্রিটিক্যাল থাকে, হয়তো কথার মধ্যে ডিরেক্ট বোঝা যায় না। তো সেটা কি করতে হবে আমাদের, ওই যে বললাম একজন হয় পজিটিভে বলে এবং একজন নেগেটিভে বলে। তো আমাদের গল্প ক্ষেত্রে তো সেটা আমরা বুঝবোই। তো যেটা আমরা আসলে ডিরেক্ট পাবো না,
তাদের কনভারসেশনের মাঝে, সেটা আমরা বোঝার চেষ্টা করব যে এই কথাটা কোনজন বলতে পারে, মডারেটর নাকি গেস্ট, দুইজনের ভিতরে একজন কোনজন বলতে পারে। তো এভাবে মিলাইয়া যদি অ্যান্সারটা দেন, আমার ক্ষেত্রে খুব বেশি ইফেক্টিভ হতো। এখন আপনিও প্র্যাকটিস করে দেখতে পারেন যে এটা ইফেক্টিভ হয় কিনা। কারণ সবগুলো যে আমরা বুঝতে পারবো বা ডিরেক্ট কনভারসেশনের মধ্যে থাকবে এমনও নয়। তো আপনি যদি একটু প্র্যাকটিস খাটায় যে কে আহ, মানে যে থেমাটা দেয়া আছে সে থেমাটার পজিটিভ সাইড বলতেছে, কে নেগেটিভ সাইড বলতেছে, এবং কোশ্চেনটা পজিটিভ নাকি নেগেটিভ, কে বলতে পারে, কে এই ধরনের কথাগুলো বলছে বারবার কনভারসেশনের মাঝে, সেভাবে দাগাই আসতে পারেন। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে বেশিরভাগই অ্যান্সার রিস্টিশ হতো, মানে কারেক্ট হতো। তো আপনারাও চেষ্টা করতে পারেন। তো এই হচ্ছে আজকে আপনাদের জন্য শর্ট সাজেশন আমার। আরো আমি দুইটা বা তিনটা ভিডিও নিয়ে আসবো ধরেন প্রথম ফরওয়ার্ডিং নিয়ে। আহ, তো আজকের মতো আল্লাহ হাফেজ।